সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা বিগত ক্লাসে লক্ষ্য করেছেন আমরা অ্যাম্বিগুইটি বা ভাষার দ্বৈততা নিয়ে কথা বলেছি। ঢাকার ঘাস সাদা কেন, টাঙ্গাইলে মানুষ মরে কেন, এইরকম জাতীয় শব্দ ব্যবহার করে করে দেখিয়েছি। একটি কথা বলার সময় আরেকটিকে বুঝিয়ে ফেলে, এই দুটির মধ্যে থেকে বেছে নিতে হয় আমাদের। এই ধরনের আরেকটি শব্দ যদি আমরা আজকের ক্লাসে সূচনা করি তাহলে কী দাঁড়ায়? দোকানে সাইনবোর্ড টানানো হয়েছে, জুতার দোকানে শ্রীচরণে শু, এটা হলো জুতার দোকান। চরণ যেহেতু পা, সুতরাং শ্রী মানে সুন্দর, সুন্দর পায়ের জুতা, আমরা এটা বাংলা করলে দাঁড়ায়। কিন্তু এটির মানেটা ছিল কি? মানেটা ছিল আমরা যারা আগে চিঠিপত্র দেখতাম, বয়োজ্যেষ্ঠদের জন্য লেখার সময় সম্মানস্বরূপ একটি সম্বোধন করা হতো, শ্রীচরণেষু বাবা পিতা। এই যে শ্রীচরণেষু, তার চরণে আত্মনিবেদন করা, এই অর্থে শ্রীচরণেষু বসত। সেটি চলে গেল কোথায়? বুদ্ধি খাটিয়ে একজন লিখে ফেললেন শ্রীচরণেষু। এটা আমাদের অলঙ্কার শাস্ত্রে উৎপ্রেক্ষা বোঝায় আর কি। সোনার হাতে সোনার কাকন কে কার অলঙ্কার? সে হাতটাই কি সোনার না কাকনটা সোনার, দুটা প্রায় একই রকমের লক্ষণীয় হয়ে ওঠে। আমরা এবার একটু লক্ষ্য করব, ঠিক এটিরই একটি গল্প আমরা বলতে চাই। বেশ কয়েকটি গল্প আমরা বলবো, একেবারে সাধারণ জায়গায় আমরা চলে যাই। গল্প প্রসঙ্গক্রমেই বলছি, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এটি আমি আনন্দমোহন কলেজের পাশ দিয়ে যাচ্ছি। এখন যে নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে, মাঠটার এই পাশ দিয়ে, তার পাশ দিয়ে একটা গলি আছে, সেই গলি দিয়ে যাচ্ছি। দুটা ছোট মেয়ে, বোঝাই যাচ্ছে খুব নিম্নবিত্তের মানুষ, হয়তো বস্তিতে টস্তিতে থাকে। ওরা কুড়াচ্ছে, এই খালি বোতল বাসন টাসন এগুলি কুড়োচ্ছে, তো জীবিকার জন্য হয়তো। তো ছোটো মেয়েটা বড়টাকে বলতেছে যে জানিস চরপাড়া নামটা কেন হয়েছে? তো বড়টা বলছে না জানি না। জানোস না? আরে এক লুকেরে চর মাইরা পরে পাড়া মাইরা ধরছে, এর থেকে নামে গেছে চরপাড়া। এই যে মেয়েটা শিক্ষিত না, একটা বস্তির মেয়ে, সেও এই অভিজ্ঞতাটা দিয়ে কি সুন্দর করে একটা ভাষা দ্বৈত তৈরি করে ফেললো। এইভাবেই আমাদের প্রাকৃত জনের মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি। এগুলো সব কিছু বইয়ে বা কিতাবে লেখা থাকে না। মানে জ্ঞানটা হচ্ছে এই জন্য সার্বজনীন, সর্ব জায়গা থেকে পাওয়া যায়। বিশ্বজোড়া পাঠশালা মোটে সবার আমি ছাত্র, আসলে বিশ্বজোড়া পাঠশালা আমাদের। কিন্তু আমরা সবাই জানি চরপাড়া নামটা এখানে নদীর চর পড়েছিল, ব্রহ্মপুত্রের চর, তা থেকে এখানে একটা পাড়া গড়ে উঠেছিল, সেই পাড়াটাকেই চরপাড়া বলা হয়। তা আমরা এই চরপাড়ার এই গল্পটি বলার সাথে সাথে আমরা আবার একটু মজা করি। কি মজা? যে আমরা একটা শব্দের মধ্যে যাই। যেমন একটি শব্দ আছে সন্দেশ। যে সন্দেশটা কি? সন্দেশ নিয়ে আসছে, যে মামা তার জন্য সন্দেশ নিয়ে আসছে। আসলে মামা তার বাড়িতে আসছে একটা সুখবর নিয়ে। সুখবর নিয়ে আসার সময় এক ধরনের মিষ্টান্ন, যেগুলোর মধ্যে রস থাকে না, আমরা জানি সেটাকে মন্ডা আকৃতির, এই সন্দেশ নামক বস্তুটি নিয়ে আসছে। তে যখন বলছে যে মামা সন্দেশ আনছে, তখন আরেক বাচ্চা করছে কি, তার মার কাছে যায় বলছে ওর মামা না সন্দেশ আনছে, আমাকে সন্দেশ দিতে হবে। তো বললো আরে কি যন্ত্রণা, সন্দেশ দেবো কেমনে? সন্দেশ আবার কি? কয়ে যে না, ওই যে খাইতেছে। অর্থাৎ এই সন্দেশ হলো, সন্দেশটার অর্থ হচ্ছে, মানে হচ্ছে সম্যক্রূপে দিশ যুগ অল, এটা হলো সন্দেশ। অর্থাৎ এই শব্দটার মানে ছিল কি, সম্যক্রূপে দিশ, মানে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দিক থেকে যা আসে, এটা হলো সংবাদ বা খবর। এই সংবাদটাই ছিল সন্দেশ। এবং সুকুমার রায়ের একটা পত্রিকাও ছিল সন্দেশ, মানে সুখবর নিয়ে আসতো, মানে ছড়ায়, বিভিন্ন কবিতায়, গল্পে। তো এই সন্দেশ হয়ে গেল কি, যে খবর সন্দেশ হয়ে গেল খাবার। কীভাবে হয়ে গেল? ওই যে খাবারের সাথে সন্দেশ বা খবরটা নিয়ে আসতো, এই জন্য। তাহলে আমরা এটার মধ্যে একটা ভাষার দ্বৈততা বা শব্দ দ্বৈততা কিন্তু লক্ষ্য করছি। তো হিন্দির একটা গল্প বলি। কীরকম? হিন্দিতে বলতেছিল, একজন আরেকজনকে বলছে তোমারা ভাই আজ মর গয়া। বলছে হ্যাঁ হায় হায় মর গয়া? কই নেই নেই নেই, তোমারা ভাই আজ মির গয়া। তোমারা ভাই আজ মির গয়া মানে তার ভাই আজমির গেছে, উচ্চারণ হয়ে গেছে আজ মর গয়া। এই যে ভাষা দ্বৈততা কি করছে, কোথায় আজমির আর কোথায় মরে যায়, এই ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা
অনেক অনেক শব্দগুলো আমরা ভাষাদ্বৈতের মধ্যে পাই। আমরা আবারও বলছি যে আমাদের সিলেবাসগুলোতে এই মজার খবরগুলো আমরা রাখি না বলে আমাদের শিক্ষা হয়ে গেছে একটা রসকসীন। এই রসকসীন পড়াটা শিক্ষার্থীরা পড়তে চাচ্ছে না, মানে আনন্দবিহীন পাঠ শিশুরা গ্রহণ করে না। পৃথিবীর সব দেশে তাই গবেষণা হয় কি করে শিক্ষার্থীর মধ্যে আনন্দ দেওয়া যায়। ও আনন্দের মধ্যে যখন শিখে তখন সে আসলে সে যে শিখতেছে সে তখন এটা উপলব্ধি করে না, তাই সে শিখে। আর যখন আমরা এটা শিখাইতে যাই, মানে একেবারে কাঠখড় পুড়িয়ে শিখাইতে যাই, তখনই বিপত্তিটা ঘটে। তাই আমাদের উচিত হচ্ছে আমরা যারা এইভাবে কাজগুলো করে শিখতে পারি, আমরা গণমানুষের শিক্ষা থেকে নিয়ে এই শিক্ষার উপাদানগুলোকে দিয়ে আমাদের শব্দের পিছনে যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলোকে আমরা বের করে নিয়ে আসব, এরকম আমাদের একটা ইচ্ছা রয়েছে। তা আমরা এরকম করে যার জন্য কয়েকটা পর্বই আমরা বানিয়ে ফেলেছি। এরপরে আমরা ব্যাকরণের মূল জায়গায় আমরা হয়তো যাব। তা আমরা এভাবে দেখতে থাকি। আমরা দেখব যে এরকম চরপাড়া বললাম, সন্দেশ বললাম, এর চরণেশেও বললাম। এখন আমরা একটু দেখব যে এই ঘড়ি শব্দটি, এই শব্দটির ব্যুৎপত্তিটা আমাদের একটু দেখা দরকার। কিভাবে ঘড়ি শব্দটির ব্যুৎপত্তি দেখব? ঘড়ি শব্দটি যে ঘট থেকে হয়েছে, ঘটি থেকে হয়েছে, এইটি আমাদের একবার দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটির পিছনে রয়েছে একটি কাহিনী। কাহিনীটা কি? ঘট, এটা থেকে হলো ঘটি, এইটাই ঘটি, ট ড হয়ে গেল। এইটা যখন ঘটি যখন বাঙালি আসলো, বাংলাদেশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, তখন এটা ফুটা হলো। উচ্চারণে আমরা যা র বলি ওরা সেটা ড বলে। এইভাবে ঘড়ি হয়ে গেল। আচ্ছা, এখন ঘটি থেকে ঘড়ি কি করে হলো? এইটি হলো, তাহলে যেতে হবে আমাদের একটি আবিষ্কারের দিকে। আমাদের প্রথম দিকে সময়কে মানে ধরে রাখার জন্য নানান ধরনের কারিশমা হয়েছে। কখনো বেলা ঘড়ি, কখনো সূর্য ঘড়ি, কখনো বালু ঘড়ি, এরকম করে করে ঘড়ি বানানো হয়েছে। তার মধ্যে একটি ছিল জল ঘড়ি, মানে জলের পাতিলের মধ্যে আরেকটা পাতিল রেখে ফুটো করে দেওয়া হইতো। এইভাবে দিন মানে সময় গণনা করা হইতো যে কতটুকু সময় গেল, অতিক্রান্ত হলো, সেখানে তারা দাগ দিয়ে রাখতো। ভাস্করাচার্য ছিলেন এমন একজন পণ্ডিত যিনি এই জলঘড়ির আবিষ্কারক বলা হয় যাকে। তার মেয়ে ছিল লীলাবতী। লীলাবতীর ভাগ্যে একটা দুর্ভাগ্য এখন তিনি পড়ে ফেললেন। সেই দুর্ভাগ্যটা হচ্ছে লীলাবতী যখন বড় হবে তখন তার জীবনে একটি দুর্ঘটনা আসবে। এই দুর্ঘটনাটা দূর করার জন্য তিনি একটি জলঘড়ি আবিষ্কার করলেন। সেই জলঘড়ি আবিষ্কার করলেন কিভাবে? একটা বৃহৎ পাত্রের মধ্যে আরেকটি পাত্র দিয়ে এখানে ফুটো করে দিলেন যে এই পাত্রটার এই লগ্নে যদি বিয়ে হয় মেয়েটার, তাহলে মেয়ের আর কোনো দুর্ভাবনা থাকবে না। আচ্ছা, তাই যদি হয়, তা এই জন্য সে একটা জলঘড়ি তৈরি করলেন এবং সেটার মধ্যে এই একটা পাত্রের মধ্যে আরেকটা পাত্র ফুটা করে দিলেন। সেই ফুটোর পাত্রটা ওই নিচে দিয়ে যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে জল পরে পরে যখন ডুবে যাবে তখন এটা সেই হবে আসল সময়। এই সময় তার জন্য লগ্ন ঠিকঠাক করা আছে, এই সময় বিয়েটা হবে। কিন্তু লগ্ন এই যে সময় যাচ্ছে, এই তো ছোটো পাতিল তো ডুবছে না কেন? তখন সে ওই ছোটো পাতিলটা তুলে দেখে ওর মাঝখানে একটা মালার পুঁতি পড়ে আছে, ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, যার জন্য যথাসময়ে এই জলটা নিষ্কাশিত হয় নাই, যার জন্য ঘটিও আর ডুবে নাই। কেন এমনটি হলো? এমনটি হওয়ার কারণ তিনি দেখলেন যে লীলাবতী কৌতূহল বসে বাবা এটা কি বানিয়েছে এটা দেখার জন্য যখন ওই ছোটো পাতিলের দিকে তাকাচ্ছে আর যে ওর পুঁতির মালাটা হাত দিচ্ছে, এইভাবে হঠাৎ করে পুঁতির মালাটা ওখান থেকে খসে যায় এবং একটি পুঁতি যে ওখানে ছিদ্রটা বন্ধ হয়ে যায়, যার জন্য লীলাবতীর দুঃখ আর দূর করা গেল না। এইভাবে জলঘড়ি আবিষ্কার করা হলো। তার মানে দেখা গেল যে একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনী জড়িল। এইটি আমরা আনতে গেছি যে কেন নিয়ে আসলাম। আমরা নিয়ে আসছি এই শব্দটির দুটি মানে বোঝানোর জন্য। যে সবাই বলছিল যে বাংলা কি একটা ভাষা? এটা তো একটা জগাখিচুড়ি ভাষা, এটা কোনো ভাষাই না। তো এই ভাষা না, এই কথা নিয়ে একটা দ্বৈতরূপ আমাদের যে ইংল্যান্ডের যে ভাষা বিজ্ঞানী ছিলেন জর্জ বার্নার্ড শ, তিনি একবার বললেন, আরে তুমি বাংলা ভাষাকে অবজ্ঞা করছো, ইংরেজি কি ভাষা নাকি? ইংরেজি তো ঘটির মধ্যে মাছ পাওয়া যায়। হোয়াট ডু মিন ঘটির মধ্যে মাছ? এই যে ঘটি শব্দটি GHOT এবং I, এই হলো ঘটি। এর মধ্যেই মাছ আছে, ঘটির মধ্যেই মাছ। কিভাবে ঘটির মধ্যে মাছ হয়?
আমরা যদি একটু ব্যাখ্যা করি, মানে জর্জ বার্নার্ড শো ব্যাখ্যা করে দেখালেন, জি এবং এইচকে দেখালেন যে এইটা ফয়ের মতো উচ্চারণ হয় ইংরেজিতে, আবার ঘয়ের মতো উচ্চারণ হয়, ও এর মতো উচ্চারিত হয়, আর টি এর মতো উচ্চারিত হয়, তাহলে ঘটি। আবার এই দিক দিয়ে যদি ইংরেজিতে আরেকভাবে দেখতে যাই আমরা, তাহলে দেখব লাফ, LAUGH লাফ, এই জিএইচটা উচ্চারণটা হয়ে যাচ্ছে ফয়ের মতো। আবার ওটা উইমেন, এই উইমেনের ওটা হয়ে যায় আয়ের মতো, অর্থাৎ রস্যির মতো, তাহলে ফ রস্যি কী হলো ফি। আর TIটার উচ্চারণ হয়ে যায়, আমরা যদি স্টেশনে যাই, স্টেশন TION, তাহলে এই স্টেশনের এটা হলো তালিবস্য, তার মানে এটা তালিবস্যর মতো উচ্চারণ হয়। তাহলে ফয় রস্যিকারে কী হলো ফি, আর তালিবস্য হলো ফিশ, অর্থাৎ তাহলে ফিশ মানে কি মাছ, তাহলে ঘটি, আমাদের এই ঘটির মধ্যেই তার মাছ ঢুকে যায়। এইভাবে জর্জ বার্নার্ড শো কৌতুক করে, মানে রসবোধকভাবে, মানে হিউমার দিয়ে মানে ব্যাপারটি ব্যাখ্যা করেছিলেন। আজকে আমাদের এই ক্লাসের মধ্যে আমাদের এই জিনিসটি আমরা নিয়ে আসলাম। এইটাও একটা ভাষা দ্বৈততা, মানে একটা বুঝাইতে আরেকটা বোঝানো যায়। যখন একটা বুঝাইতে আরেকটা বুঝাই, এতে আমাদের মধ্যে সুবিধা অসুবিধা দুটাই আছে। সুবিধা আমরা কিন্তু করে নেই। কীভাবে করে নেই? আমরা ঘোড়া শব্দের মধ্যে দেখেছি যে ঘোড়ায় চড়ে ঘোড়ায় টিপলো, যখন ঘোড়াটা চললো যে ঘোড়ায়, সেই ঘোড়া ঘুটক, আর যে ঘোড়াটা টিপলো সেই ঘোড়াটা বন্দুকের ঘোড়া। দুইটার বানান এক থাকলেও যেরকম দুইটির মানে আমরা বুঝে ফেলি কোন ঘোড়াটা এই আর কোন ঘোড়াটা এই, এটা বুঝতে একটা বাচ্চাও বুঝে ফেলে। কেমন করে বুঝে ফেলে? সে তার ওটার অন্তর্নিহিত ভাব দিয়ে বুঝে ফেলে। ঢাকার গাছ সাদা কেন, এই কথাটার মানেটা সে বুঝতে পারে সহজেই, যে গাছ ঢেকে রাখলে সাদা হয়, এই কারণে সাদা। আবার ঢাকার কোনো গাছ সাদা থাকতেই পারে, এই জন্য এটার সাথে একটার সাথেই যে আরেকটাকে উপস্থাপন করা, এর নাম ভাষা দ্বৈত। এবং এই ভাষা দ্বৈততা আমাদের ভাষাতত্ত্বের একটি অংশ। আমরা এই ভাষাতত্ত্বের অংশটিকে আমাদের পাঠ করতে হয়, আমাদের পড়তে হয় এবং বুঝতে হয় সমাজের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগানোর জন্যেই। এবং সেটির মধ্যে যেমন চিত্তাকর্ষক বিষয় রয়েছে, ঠিক একইভাবে রয়েছে একটা লেসন রয়েছে আমাদের শিখবার, আমাদের যে মস্তিষ্ককে মানে উন্নত করার যে প্রক্রিয়া, তার মধ্যে যদি ভাষা একটি ফ্যাক্টর। কারণ আমি ভাষা না জানলে আমি অঙ্কও পারবো না, ভাষা না জানলে আমি পদার্থবিজ্ঞান পারবো না, ভাষা না জানলে আমি জ্যামিতি পারবো না। অর্থাৎ পৃথিবীর আদিতে সৃষ্টি ছিল ভাষা, এই ভাষা বিজ্ঞানই প্রথম বিজ্ঞান। তারপরে সেই বিজ্ঞান নানাভাবে নানা ভাগে বিভক্ত হয়েছে। মানুষের ভাষা আবিষ্কার না হলে কোনো বিজ্ঞানী কাজে লাগতো না। যেমন পৃথিবীর অন্যান্য প্রাণীর ভাষা নেই, সুতরাং অন্যান্য প্রাণীদের গণিত নেই, তার জ্যামিতিও নেই, তার ফিজিক্স নেই, তার কেমিস্ট্রি নেই। সুতরাং ভাষা বিজ্ঞানই প্রথম বিজ্ঞান। সেই বিজ্ঞানের মধ্যে আমাদের এই দ্বৈততা। ধন্যবাদ।